আমরাও জড়িত থাকি, আমার বোন যে থাকুক তাকে ধরে নিয়ে যাক। পৃথিবীতে মার উপরে তো কোনো কিছু নাই। 13টা বছর আমরা যে কতটা মানুষের কাছে দাঁড়ে যাই ঘুরছি আমার মার একটা বিচারের জন্য, কারণ আমার মা তো অনেক ভালো মানুষ ছিলেন। আমার আব্বার সঙ্গে এটা হলে আমরা মানা নিতাম। আমার মা তো একটা হাউস ওয়াইফ ছিলেন, সারাক্ষণ আমার একটা পঙ্গু ভাই তাকে নিয়ে এই রাজনীতির মানুষদের জন্য সারাটা জন্য সে কষ্ট করে গেছে। তার মৃত্যুটা কেন এত কষ্টের হবে? আমরা চাই যারা এটার সঙ্গে আরো জড়িত আছেন, আরো 5-6 জন এর সঙ্গে জড়িত আছে এবং তারা প্রভাবশালী, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং পিবিআর কাছে তারা যেন এটা সুষ্ঠু বিচারটা করেন। আমরা এই সুষ্ঠু বিচারটা চাই যারা এর সঙ্গে জড়িত আছেন। এখানে রাজনীতি আরো প্রভাবশালী আছেন। আচ্ছা আপা, আপনার ওই ফ্ল্যাট নিয়ে একটা ঝামেলা হয়েছে। ফ্ল্যাট নিয়ে কোনো ঝামেলা না, ফ্ল্যাট নিয়ে কোনো ঝামেলা চারটার নামে এটা আমার বাচ্চা থাকতে এটা করে এরা কারা কিছুদিন পরে যদি এরা ধরা পড়ে দেখবেন সেটা তো আমরা বলবো না, সেটা তারা বলে তারা তো জানে, তারা তো বলে। কাকে সন্দেহ করছেন? এটা আমাদের সাথে অনেকে সন্দেহ, আইন যারা যাদেরকে অ্যারেস্ট করবে তারাই প্রকৃত। আপনার বোন কারণ কি মনে করছেন আপনি? একটা বললো, সিআইডি একটা বলেছে, আপনারা কি মনে করছেন? না, যখন এই যে শাহ মিজানুর রহমান স্যার এসে বলে গেছেন যে আমার মা আত্মহত্যা করেছেন, সে এত বেটা অফিসার হইতে সেই কথা বলতে পারেন না। সে তো কোনো দলের নেতা, সেটা পুলিশের কর্মকর্তা। আর এখানে তো তার ওই কথা বলাও চলে না। সে আসছিলেন, তার হলো সম্বর্ধনা অনুষ্ঠান মনে না বিদায়। তখন আমি 2018 সালে আমি দেশের মাটিতে, তখন আমার বোন আমাকে ফোন করে বলে যে বোন আমার মা নাকি আত্মহত্যা করছে, পেপারে এটা আসছে। তখন আমি সঙ্গে সঙ্গে ওই রাতে নাইটের বাসে আমি ঢাকায় আসি। আইসা আমার বড় বোনকে নিয়ে আপা তখন লন্ডনে, শেখ হাসিনা আপা লন্ডনে, আমরা রাত 10টা পর্যন্ত 2 বোন, আমার সেদিনই ফ্লাইট, আমরা বসেছিলাম। বসে থাকার পরে আপা সংসদ থেকে আসলেন গণভবনের, আসার পরে বোন কেমন আছো, তুমি কবে আসছো? আপা আমি তো কালকে চলে যাবো, আমার এই কেসটা নিয়ে তো আপনি নিজেই এটা ইনভেস্টিগেশন করতেছেন, আপনি নিজে এটা দেখাশোনা করতে, আপনার উপরে আমরা ছেড়ে দিচ্ছি। আপা তখন বললো যে আপা পেপারটা দেখে, আপা দেখেন আমার মা নাকি আত্মহত্যা করছে। কারণ আপা রাগ করে বলে কি আমার চাচি আত্মহত্যা করছে? না, আমার চাচি তো আত্মহত্যা করেনি। তখন সঙ্গে সঙ্গে আমি তো পরে চলে আসে, পরে আপা যোগাযোগ করে সব কাগজপত্র গিয়ে পিবিআর কাছে কেসটা তখন তদন্ত করার জন্য দেওয়া হয়। কারণ এখানে তো মূল ডকেটটাই, এখানে তো আমার বোন কত বড় শক্তিশালী মানুষ না থাকলে তো এত আলামত। সাভার থানা তো প্রথম, আমি 9 দিন পরে কেসটা আমার মামার সঙ্গে গিয়ে সিআইডিতে গেছি, কারণ সাভার থানা যে আমার মা তদন্ত করছেন ফরিদার, উনি নিজে বলছেন যে এখানে থাকলে এই কেসটা কখনই কোনো বিচার পাবেন না, আপনার সিআইডির কাছে যান। আমি 21 দিন ছিলাম আমার মৃত্যুর পরে, আমি সিআইডির কাছে নিজে, আমি আমার হাজব্যান্ড আমার মামা নিজে গিয়ে আমরা সিআইডির কাছে কেসটা দিই। আপনার বোন প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল সেই আমরা যখন প্রথমে দেখা করতে যাই 2011 সালে ধন্যবাদ দেওয়ার জন্য, ওই এক মাসে আমাদের সঙ্গে আপা একটু যদি বলতেন এই যে সিআইডি কোনো কিছু পায় নাই, তারপরে শাহ মিজানুর রহমান না, এখানে কারণ আছে, এখানে অনেক কিছু ভুল বোঝাবুঝি লেখা হচ্ছে। আমি এতদিন কনফারেন্সের কারণে কোনো কিছু মুখ খুলিনি, কারণ এখানে যে কথাটা বলা হচ্ছে যে আমরা আমার মামাকেও বলা হলো, আসলে এটা মিথ্যা কথা, যেটা সত্যি সেটা আপনাদেরকে বলি। আমরা যখন কেসটা আমার বড় বোনের যে মেয়ের জামাই তিলোত্তমার হাজব্যান্ড আবুল কালাম আজাদ, ও তো প্রথমে অ্যারেস্ট হয়, তো প্রত্যেক মাসে যে ওই যে হাজিরা দিতে যায়, তো আমার বোন একদিন আমাকে বলেছে বোন তুমি দেশে আসছো, সিআইডিকে একটু ডাকো আমার বোনের বাসায়। তখন আমার ফুফাতো ভাই পুরো ফ্যামিলি, আমার মামা, আমরা, আমার হাজব্যান্ড, তারপরে যে আবু বকর আঙ্কেল যে ছিলেন উনি আসলেন। আসার পরে তো বললাম যে আঙ্কেল আসলে ও তো এটার সঙ্গে মনে হয় না, যদি জড়িত থাকেও তাহলে তো এতদিন বের হইতো, কারণ ওকে তো অনেক মারধর করা হয়েছে, ওকে স্বীকার করানোর জন্য অনেক চাপ দিচ্ছে যখন ধরা হয় আম্মা মারা যাওয়ার পর পরে। তো ও তো আসে এটার সঙ্গে মনে হয় না জড়িত, তো দেশের বাইরে চলে চাইতেছে, তো পুলিশ ক্লিয়ারেন্স না হলে তো দেশের বাইরে যাওয়া যায় না। আমার বোন খুব রিকোয়েস্ট করতেছে তাহলে আপনি একটু জানি পুলিশ ক্লিয়ারেন্সটা হয়ে যান, এই কাজটা একটু করে দেন। তখন আঙ্কেল বললো মা এখানে তো আসলে তোমার আম্মার মূল ডকেটটাই নাই, কোনো আলামত নাই, কিসের উপরে কাজ করবো, সব ম্যানেজ করে ফেলছে। তাহলে আমরা কেসটা আপাতত বন্ধ রাখি, যদি তোমরা কাউকে সন্দেহ করো বা কিছু পাও তাহলে সঙ্গে সঙ্গে আমরা কেসটা আবার রিওপেন করে দেবো। তো আমরা যখন এইটা দেখার পরে আপাকে বলছি, আপার সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করছি প্রথমে রিওপেন, আমরা পারি না। পরে পিবিআর যে বনু স্যার উনি বলছেন আপনারা পারবেন না, আমরা নিজেরা উদ্যোগ দিই এটা রিওপেন, যেহেতু এখানে প্রধানমন্ত্রী আছে, এখানে আপনারা কোনো কিছু পারবেন না, আমরা করে দিচ্ছি। তারপরে যে কেস রিওপেন, তারপরে আমরা তো এমন কোনো সত্তা নাই, কোনো মন্ত্রী
এমপি মিনিস্টার আপার থেকে শুরু করে আবার নিজা বলছে যে তোমরা সহযোগিতা করো। আমরা যেটা জানতাম আমরা তো সেটা বলছি, আমরা সবসময় শেয়ার করছি যে এটা হচ্ছে। যখন লাস্টে বলছে যে কারেন্টের 1 মাস আগে আমাকে ডাকা হলো, বললো যে কারেন্টের সুইচ ভাঙা হয়েছে, আপনার নাকি ইলেকট্রিক শক করা হয়েছে। ইলেকট্রিক রাশিয়ান বাসায় আসতো, তখন বাসায় আসতো, আসে আমাদের ছোটবেলার থেকে আমি তো ক্লাস 6 থেকে 7 এ তখন থেকে সেগুলো আমাদের বাসায় দেখা। তারপরকে অনেক পছন্দ করতো। আমার বড় লাস্টে আমার বড় বোনের হাজবেন্ডের সঙ্গে একটা ফোন ট্যাক্সের দোকান ছিল, ওইটার সঙ্গে সে দেখাশোনা করতো। অনেক একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। 2001 সালে একটু শারীরিক সম্পর্কে বা পরকীয়ায় জড়িয়ে যান। পরকীয়ায় জড়িয়ে যাওয়ার বিষয়টি 2005 সালে জানাজানি হলে একসময় তাকে মারধর করা হয় বা তাকে অপমান করা হয় এবং সে ওই বাসার থেকে চলে যায় এবং তাকে বলা হয়েছে আর এইদিকে আসবে না, সে আর যেতেন না। 2008 সালে এই আমাদের সুবল কুমার রায় বিয়ে করেন এবং সে থিতু হন, বাট 2011 সাল থেকে আবার সে ওই বাসায় যাওয়া আসা শুরু করেন। আমাদের ঘটনার দিনে, যেদিন এই ঘটনাটাই ঘটেছে তাকে গুরুতর জখম করার, সেই দিন ভোরবেলা 6:30টার দিকে ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়ে ভিকটিম সেলিমা খান মজলিস ছাদে উঠেছেন, উনি দোতলায় থাকেন পায়চারি করতে। তখন দেখেন যে সুবল চুপে চুপে এই বাড়ির দিকে আসছে। তখন তিনি সুবলকে উচ্চস্বরে চিৎকার করে বলেন যে তুই আবার এই দিকে আসছো, তোরে খুন করে ফেলবো। তো উনি এইটা বলে উনিও নিচে চিৎকার করতে করতে নামতেছিলেন এবং তখন সুবল এবং শামিমা খান মজলিস ওরফে পপি তিনিও উপরে যান মার চিৎকার থামানোর জন্য। তারা দুইজনে রিকোয়েস্ট করেন, মা চিৎকার চেঁচামেচি করা শুরু করেন। তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই শামিমা খান মজলিস জাপটিয়ে ধরে মাকে। আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আর একটি পোজ দেন। পোজ দেওয়ার পর তখন দেখেন যে মরে নাই বা উনি তখনও চিৎকার করতেছে। তখন তার মাথায় হলো সে তো ইলেকট্রিক মিস্ত্রি, সে সেইটি ভালো জানে। সে তখন ওই ভাঙছে, ইলেকট্রিক বোর্ডটা ভাঙছে, ভেঙে ওই তার টেনে বের করছে। তার টেনে বের করে ওই ইলেকট্রিক শক দিছে, যেটি পোস্টমর্টেম বা কোথাও আসেনি বা এরকম কোনো আমাদের কোনো আলামতও ছিল না। তো এইটি করার পরে ও আরও আতঙ্কিত হয়ে যায় এবং আতঙ্কিত হওয়ার পর সে চলে যায়। এর বেশি তিনি আর বলেন না। তো এরপরে কিন্তু ঘটনাটা ডেড বডিটা সে পড়েছিল, এই ঘটনাটি ঘটে হলো রান্নাঘরে। কিন্তু আমরা ইয়াকে পাইছি, আমরা আমাদের যে ভাষ্যগুলো ছিল সেই ভাষ্য অনুসারে আমাদের এই ভিকটিমের যে শরীর শোয়ানো ছিল সেটি ছিল হলো তার ছেলের পাশের বেডে। তো তার মানে হলো তাকে নিয়ে আসা হয়েছে। এই কারণে আমরা শামিমা খান মজলিসকে আমরা গ্রেপ্তার করেছি, তাদের 2 মোড়ের অনুমতি নিয়েই আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করার পর তিনি আমাদেরকে এখন পর্যন্ত কোনো সত্য স্বীকারোক্তি দেননি। তবে আমরা আরও কিছু লোককে গ্রেপ্তার বা চেষ্টা করছি এবং আমাদের এই মামলাটা শেষ পর্যন্ত একটি রহস্য উন্মোচনের জায়গায় এসছে। ফাইনাল রিপোর্টের ক্ষেত্রে আমরা যেটাই বিশ্বাস করি লিখি, ফাইনাল রিপোর্টের ক্ষেত্রে নিচে একটা লাইন লিখে রাখা থাকে, যদি কোনো তথ্য পাওয়া যায় তাহলে আমরা এটি আদালতকে জানাব। যে কারণে ওই পিআরবিতে 12 বছর না, এই রেকর্ডটা এই কারণেই 12 বছর রাখা হয়। এই কারণেই ফাইনাল রিপোর্ট 12 বছর রাখা হয়। আবার একই কারণে দেখেন, আপনাদের মনে আছে 2016 সালে রাজশাহীতে একটি নাইস ইন্টারন্যাশনাল সবচাইতে তখন বড় হোটেলটি ছিল, সেখানে একটা রুমে পাবনাই বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ে সুমাইয়া এবং রাজশাহী ইউনিভার্সিটির একটা ছেলে মার্ডার হয়েছিল, মনে আছে আপনাদের? হোস্টেলের ইয়ার মধ্যে থানা পোস্টমর্টমে আসছে যে ছেলেটা রেপ করে বালিশ চাপা দিয়ে মারছে। এরপর আবার ছেলেটার শোকে দুঃখে সুইসাইড করছে। তাইলে মেয়ের বাবা এবং ছেলের বাবা দুইজনই খুশি যে দুইটাই মরছে এবং পোস্টমর্টম ওইভাবে আসছে। কিন্তু আমরা এটা বিশ্বাস করি নাই। যখন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ যখন ফাইনাল রিপোর্ট দেয়, তখন আমরা কোর্টে গিয়ে দাঁড়িয়ে গেছি যে আমরা এই মামলা তদন্ত করব।
এবং পরে আপনারা জানেন সেটি 4 খুনিকে আমরা ডিটেক্ট করছি, 4টাই হলো ইউনিভার্সিটির ছাত্র। আমরা এখন বলছি আপনার জ্ঞাতার্থে আর একটু বলি সুবিধার্থে, এইটি ছিল 12 বছর, কারণ 12 বছর রেকর্ড থাকবে। আমরা এই ঘটনা এবং সগীরা মোর্শেদের পরের কারণে পুলিশ হেডকোয়ার্টারে বলছি যত বিধিবিধান আছে সব সংশোধন করে এই ডকেট, যে কোনো খুনের মামলার ফাইনাল রিপোর্টের ডকেট আগামী 30 বছর মতো পুনরুজ্জীবিত করার ক্ষমতা দিতে হবে পুলিশকে, এবং পুলিশ হেডকোয়ার্টার সেটি অ্যাকসেপ্ট করছে, এটি নিয়ে কাজ চলছে। ভবিষ্যতে 12 বছরের মধ্যে শুধু পুনর্জীবিত, 30 বছর পর এই মামলা পুনরুজ্জীবিত করার ক্ষমতা আমরা চাচ্ছি। আমরা এখন পর্যন্ত যেটুক পাইছি আমরা সেইটুক বললাম, আপনি আর ডিটেলসে বোঝেন না। আপনার যেহেতু আপনি একই ধারে মানে সংবাদকর্মী, আবার একই ধারে আপনি যেহেতু ভিকটিমের আত্মীয়, সুতরাং আপনার সকল প্রশ্নের উত্তর আমি দিব না, অন্য সবার দিব, আপনারটা দিব না। এইটি আপাতত বলছে, কিন্তু আমাদের যতক্ষণ পর্যন্ত এইটি প্রমাণ কিছু না পাবো, আমরা যতক্ষণ পর্যন্ত মিলাতে না পারবো, তখন তো আমরা এটা কিছু বলতে পারবো না। এখন পর্যন্ত আমাদের কাছে যেটুক তথ্য এবং বিভিন্ন ধরনের সাহায্যকারী যেটুকু আমরা প্রমাণ করতে পারছি, সেটি এখন পর্যন্ত হলো সুবলের উপরে। সুবল আমরা মামলা এই কারণে আমরা মামলাটা একটা পর্যায়ে আসছে, সময় লাগবে বেস করে, এবং আমরা এইটি আবার প্রমাণ করেছি। শুধু বেস না, আপনার শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার 164-এ যখন কোনো লোক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সেইটাই সব না, ওইটার ভিতরে আপনাকে বাকিটুকু প্রমাণ করতে হবে। আমরা এখন পর্যন্ত কিছু পাইনি। ওনারা আমাদের কাছে সবসময় আসছেন, জনাব ইলোরা খান মজলিস এবং জনাব শাহনাজ পারভিন খান মজলিস, ওনারা সবসময় আসছেন। ওনারা শুধু একটাই চেয়েছেন যে এই মামলা আমার মা কীভাবে খুন হলো, কেন খুন হলো, আমরা এটা জানতে চাই। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত মূল কিলার পেয়েছি হলো সুবল কুমার রায়, আর তাকে সহযোগিতা করেছেন ভিকটিমের বড় মেয়ে সেলিমা খান মজলিসের বড় মেয়ে শামিমা খান মজলিস। আমরা এখন পর্যন্ত দেখছি যে সেটি আমাদের বক্তব্যের মধ্যে বলেছি, সেটি হলো যে এই সম্পর্ক দেখে ফেলার আগে জানছে এবং সেই সম্পর্ক সে মানা করছে, কারণ তার মা জানতেন, সে সবাইকে বলে দেবে। এই চক্ষু লজ্জা বা আর এই ওনারও তো একটি পলিটিক্যাল ক্ষমতা আছে, সেইটি তার সহ্য করার ক্ষমতা হয়তো নাই, এই কারণে ইনি আতঙ্কিত হয়ে পড়েছেন, তার ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। আমি বলি নাই, ও বলছে, ওই সুবল বলছে। না, থানা পুলিশ তদন্ত করে নাই, সিআইডি করেছে 9 দিন, ওইটা তদন্ত বলে না। সেই রিপোর্টে বলছে যে তারা আত্মহত্যার কথা বলেন, ফাইনাল রিপোর্ট টুরু, কিন্তু বলছে যে ঘটনা ঘটছে, তো সেখানে তারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে ঘটনা খুনও হতে পারে, আত্মহত্যা হতে পারে, তার ভিতরে একটা আত্মহত্যার ধারণা তারা দিয়েছেন আর কি। শামিমা খান হ্যাঁ, ওইটা আপনি বলতে পারেন, কারণ দরজাটা তো খোলাই ছিল। করছে তো সে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার চাইছিলেন, সেইটি পরে আদালতে গিয়ে অস্বীকার করেন, এই কারণে তাকে ওখানে রাখা হয়েছে। হ্যাঁ, ঘটনার পরে সে আসছে, ঘটনার পরে এসে সে কি দেখছে সেইটা নিয়ে।